ভারতের উত্তর-পূর্ব প্রান্তের রহস্যে ঘেরা 7টি রাজ্য, যাদের একত্রে বলা হয় সেভেন সিস্টার্স। ভারত তো বটেই, প্রতিবেশী দেশগুলোতেও এই 7টি রাজ্য প্রতিনিয়ত বিভিন্ন ইস্যুর জন্ম দেয়। সম্প্রতি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের একটি মন্তব্যের জেরে এখন আবারও আলোচনায় এই সেভেন সিস্টার্স। সেভেন সিস্টার্সের ইতিহাস ঘাঁটতে গেলে আমাদের ফিরে যেতে হবে সেই 1972 সালে। সে বছর ত্রিপুরার একজন বিখ্যাত সাংবাদিক জ্যোতি প্রকাশ সাইকিয়া একটি রেডিও টকশোতে ভারতের অরুণাচল প্রদেশ, মেঘালয়, আসাম, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা রাজ্যকে সেভেন সিস্টার্স নাম দেন। এই 7টি রাজ্যের উপরে তিনি একটি বইও লেখেন যার নাম ল্যান্ড অফ সেভেন সিস্টার্স। মূলত এরপরই এই নামটি জনপ্রিয়তা অর্জন করে। অরুণাচল প্রদেশ উত্তর-পূর্ব ভারতের একটি স্থলবেষ্টিত রাজ্য অরুণাচল রাজ্য। এর দক্ষিণে ভারতের অঙ্গরাজ্য আসাম, পশ্চিমে ভুটান, উত্তর ও উত্তর-পূর্বে চীন এবং পূর্বে মিয়ানমার। অরুণাচল প্রদেশের আয়তন ৮৩,৭৪৩ বর্গ কিলোমিটার এবং এর রাজধানী ইটানগর। চীনের তিব্বতের সাথে অরুণাচল প্রদেশের ১,১২৯ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমানা রয়েছে। অঙ্গরাজ্যটির উদ্ভিজ্জ ও প্রাণীজীবনে এর বিচিত্র ভূপ্রকৃতি ও জলবায়ুর প্রভাব দেখতে পাওয়া যায়। প্রাণীর মধ্যে বাঘ, চিতাবাঘ, তুষার চিতা, হাতি, লাল পান্ডা এবং হরিণ উল্লেখযোগ্য। এ প্রদেশের উঁচু নিচু, এলোমেলোভাবে বিস্তৃত ঢালযুক্ত ভূখণ্ড প্রদেশটিকে দিয়েছে আলাদা মাত্রা। তাছাড়াও এর রয়েছে বিশাল হিমালয়ের উচ্চশৃঙ্গ। আসাম রাজ্য ১৮২৬ সালে ইয়ান্ডাবু চুক্তির মাধ্যমে আসাম প্রথম ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত হয়। তবে স্বাধীনতার পর আসাম রাজ্যের পুনর্গঠন হয়। ভূমি অসমতল হওয়ায় রাজ্যটি অসম, পরবর্তীতে আসাম নামে অভিহিত করা হয়। একে ঘিরে রয়েছে ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, মণিপুর ও অরুণাচল প্রদেশ। এর আয়তন ৭৮,৪৩৮ বর্গ কিলোমিটার। আসামের আন্তর্জাতিক সীমানা রয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভুটান এবং বাংলাদেশের সঙ্গে। দেশের উত্তর-পূর্ব দিকের প্রবেশদ্বার আসাম ঘন সবুজ বন, উর্বর সমভূমি, বিশালাকায় ব্রহ্মপুত্র নদ, সুন্দর পাহাড়, নীলাভ পর্বত, বিস্ময়কর চা চাষের উপত্যকা এবং প্রসিদ্ধ উদ্ভিদ ও প্রাণীকুল দ্বারা সমৃদ্ধ। মেঘালয় মেঘালয়ের রাজধানী শিলং। এটি ভারতের ২১তম রাজ্য। এর আয়তন ২২,৪২৯ বর্গ কিলোমিটার। গারো পাহাড়, খাসি পাহাড়, জয়ন্তিয়া পাহাড়ের সমন্বয়ে গড়ে ওঠে এই রাজ্যটি। ১৯৭০ সালে আসামের 2টি জেলা থেকে বিচ্ছিন্ন হয়ে মেঘালয়ের জন্ম হয়েছিল। ১৯০৫ সালের ১৬ অক্টোবর বাংলা ভাগ হওয়াকালীন মেঘালয় পূর্ব বাংলা ও আসামের এক নতুন প্রাদেশিক অংশ হিসেবে স্বীকৃতি লাভ করে। ছবির মতো সুন্দর একটি রাজ্য মেঘালয়। সংস্কৃতি ও ঐতিহ্যে সমৃদ্ধ। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এই মেঘালয়কে বলা হয় প্রাচ্যের স্কটল্যান্ড। মিজোরাম মিজোরামের রাজধানী আইজল। এটি উত্তর ও দক্ষিণ লুসাই পার্বত্য জেলাগুলোর সমন্বয়ে গঠিত। এর আয়তন ২১,০৮৭ বর্গ কিলোমিটার। এটি দেশের ২৩তম রাজ্য। প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং মিয়ানমারের প্রায় ৭২২ কিলোমিটার এলাকা নিয়ে মিজোরামের সীমানা অবস্থিত। এই রাজ্যের বিশাল পাইনের গুচ্ছ, নান্দনিক প্রাকৃতিক দৃশ্য, বাঁশের উপর নির্মিত ঘরের গ্রাম দেয় অপূর্ব সৌন্দর্য। খ্রিস্টীয় ১৭৫০ থেকে ১৮৫০ সালের মধ্যে মিজো উপজাতিরা নিকটস্থ চীন পর্বত থেকে এসে এখানকার স্থানীয় আদিবাসীদের পরাজিত করে বসতি স্থাপন শুরু করে এবং নিজস্ব একটি সমাজ ব্যবস্থার সূচনা করে। নাগাল্যান্ড প্রদেশ রাজ্যের রাজধানী কোহিমা এবং বৃহত্তম শহর ডিমাপুর। এই রাজ্যের আয়তন ১৬,৫৭৯ বর্গ কিলোমিটার। এটি ভারতের ক্ষুদ্রতম রাজ্যগুলির মধ্যে একটি। ভারতের স্বাধীনতার ঠিক আগের দিন ১৯৪৭ সালের ১৪ আগস্ট নাগারা নিজেদের স্বাধীনতা ঘোষণা করেও সুফল পায়নি। ১৯৫১ সালের মে মাসে নাগাল্যান্ডে একটি স্বতঃস্ফূর্ত গণভোট অনুষ্ঠিত হয়। এতে নাগাদের স্বাধীনতার পক্ষে পূর্ণ সমর্থন প্রকাশ পায়, কিন্তু কেন্দ্রীয় সরকার তাদের পক্ষ সমর্থন করেনি। অবশ্য ১৯৬৩ সালে আসাম থেকে আলাদা করে ভারতের ১৬তম রাজ্য হিসেবে গঠন করা হয় নাগাল্যান্ড। ত্রিপুরা ভারতের তৃতীয় ক্ষুদ্রতম রাজ্য হল ত্রিপুরা, যার আয়তন ১০,৪৯১ বর্গ কিলোমিটার। এই রাজ্যের রাজধানী হল আগরতলা। রাজ্যটি প্রায় ৩৬ লাখ জনসংখ্যা সহ ৭ম সর্বনিম্ন জনবহুল রাজ্যের অবস্থানে রয়েছে। এটি পূর্বে আসাম এবং মিজোরাম রাজ্য এবং উত্তর, দক্ষিণ ও পশ্চিমে বাংলাদেশ দ্বারা বেষ্টিত। ত্রিপুরায় সংখ্যাগরিষ্ঠ বাঙালির সাথে ১৯টি ভিন্ন উপজাতি সম্প্রদায় রয়েছে। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী
ত্রিপুরা হল ভারতের অন্যতম শিক্ষিত রাজ্য, যেখানে সাক্ষরতার হার প্রায় 87.75%। ত্রিপুরা 1949 সাল থেকে স্বাধীন ভারতের একটি অংশ হয়। 1956 সালে রাজ্যটি কেন্দ্রশাসিত একটি অঞ্চলে রূপ নেয়। মণিপুর। মণিপুরের রাজধানী হল ইম্ফল। এর আয়তন প্রায় 22,327 বর্গ কিলোমিটার। 1997 সালে রাজধানীটি পূর্ব ইম্ফল ও পশ্চিম ইম্ফল নামে দুই ভাগে বিভক্ত হয়। ভারতের স্বাধীনতার পর মণিপুর সংবিধান আইন প্রতিষ্ঠিত হয়। এরপর 1972 সালের 21 জানুয়ারি মণিপুর পূর্ণ রাজ্যের মর্যাদা অর্জন করে। 1947 সালে মণিপুর স্বাধীন রাজ্য হিসেবে আত্মপ্রকাশের ইচ্ছা প্রকাশ করে। পার্শ্ববর্তী বার্মার আগ্রাসী মনোভাবে 1949 সালে রাজা বোধচন্দ্র সিং ভারত অন্তর্ভুক্তির সম্মতিপত্রে সই করেন। 1956 সালে এটি কেন্দ্রশাসিত রাজ্য হয়। 1972 সালে তা পূর্ণ রাজ্যের মর্যাদা পায়। মণিপুরে 3 গোষ্ঠী সম্প্রদায়ের বাস: বিষ্ণুপ্রিয়া, মৈতৈ ও পাঙান। বিরল প্রজাতির হরিণ সাংগাইয়ের বসবাসস্থল এখানে। জওহরলাল নেহেরু মণিপুরকে ভারতের রত্ন হিসেবে বর্ণনা করেন। এই 7 রাজ্যের আয়তন 2,55,511 বর্গ কিলোমিটার, যা ভারতের মোট এলাকার প্রায় 7%। এসব রাজ্যগুলো একে অপরের উপর নির্ভরশীল হলেও সংস্কৃতি ও পরিবেশের দিক থেকে তারা স্বতন্ত্র। এই 7টি রাজ্যে জাতিগত এবং ধর্মীয় বৈচিত্র্য বিদ্যমান থাকলেও রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে তাদের অনেক মিল রয়েছে। ভূরাজনৈতিকভাবে এদের অবস্থান, প্রাকৃতিক সম্পদ এবং বৈচিত্র্যময় সামাজিক কাঠামো তাই সারা বিশ্বে অতুলনীয়। এসব রাজ্যের বেশিরভাগ মানুষই নানা আদিবাসী জাতি এবং উপজাতি সম্প্রদায়। আসামের মাধ্যমে রাজ্যগুলো ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়েছে। তবে আগে এসব রাজ্য ভারতের অন্তর্ভুক্ত ছিল না। স্থানীয় আদিবাসী রাজারা দীর্ঘদিন এসব অঞ্চল শাসন করেন। ফলে গারো, খাসিয়া, ত্রিপুরা, বোরো, মিজো আদিবাসী অধ্যুষিত রাজ্যগুলোর অধিবাসীরা দীর্ঘদিন ধরে নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল, মিজোরাম ও আসাম রাজ্য নিয়ে স্বাধীন ভূমি গড়ার দাবি তুলছে। সম্প্রতি ভারতের স্বাধীনতা দিবসে মণিপুর রাজ্যে কয়েক হাজার লোক নাগা পতাকা উড়িয়ে স্বাধীন ভূমির পক্ষে সমর্থন দিলে বিষয়টি বিশ্ববাসীর নজরে আসে। এ 7টি রাজ্য চতুর্দিক দিয়ে অন্যান্য রাষ্ট্রের স্থলভাগ দিয়ে বেষ্টিত। ফলে ভারতের মূল ভূখণ্ডের সাথে এ রাজ্যগুলো যোগাযোগ রক্ষা করা হয় মাত্র 60 কিলোমিটার দৈর্ঘ্যের একটি সরু পথ দিয়ে, যাকে বলা হয় চিকেন নেক করিডোর। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিকে অবস্থিত। কিন্তু এ পথ দিয়ে যোগাযোগ সময় সাপেক্ষ ও ব্যয়বহুল। ফলে ভারত বাংলাদেশের মধ্য দিয়ে এ 7টি রাজ্যের সাথে সড়ক, রেল ও নৌপথে ট্রানজিট স্থাপনে বিশেষভাবে আগ্রহী। কিন্তু বিশ্লেষকদের দাবি, এমন ট্রানজিট ভারতের স্বার্থ হাসিল করলেও বাংলাদেশের অর্থনীতি বিবেচনায় তেমন সুফল আনতে পারবে না। সম্প্রতি ডক্টর মুহাম্মদ ইউনুস বলেন, বাংলাদেশকে কেউ অস্থিতিশীল করতে চাইলে চারদিকে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে। প্রতিবেশী মিয়ানমার, ভারতের 7 সিস্টার্স, পশ্চিমবঙ্গ সব জায়গাতেই ছড়িয়ে পড়বে অস্থিরতা। ভারতের এক সংবাদ মাধ্যমে তার এমন আশঙ্কা প্রকাশের পর থেকেই নতুন করে আলোচনায় আসতে শুরু করে এই 7 সিস্টার্স। ভারতের মূল ভূখণ্ড থেকে 7 সিস্টার্স রাজ্যের ভাষা ও সংস্কৃতি সম্পূর্ণ ভিন্ন। ভারতের 635টি উপজাতীয় গোষ্ঠীর মধ্যে 213টি উপজাতি গোষ্ঠী রয়েছে এই অঞ্চলে। এসব উপজাতিদের প্রত্যেকের রয়েছে নিজস্ব ভাষা ও সংস্কৃতি। তারা ভারতের মূলধারায় একত্রিত হওয়ার বিষয়ে সম্পূর্ণ ভিন্ন মত পোষণ করে। সে কারণেই মূলত রাজ্যগুলোতে থাকা বেশ কিছু জাতি ভারত থেকে স্বাধীন হতে চায়। ভারত থেকে স্বাধীন হতে চাওয়ার আরেকটি ঐতিহাসিক কারণ হল অতীতে ব্রিটিশ শাসনের সময় এই অঞ্চলের জাতিগোষ্ঠীগুলোকে খেয়াল খুশিমতো ভাগ করা হয়েছে। বাঙালিরা এক জাতি হওয়া সত্ত্বেও যেমন আমাদেরকে পশ্চিমবঙ্গ এবং পূর্ব পাকিস্তানের মতো দুটি দেশে আলাদা করা হয়েছে, ঠিক একইভাবে এই অঞ্চলের বেশ কিছু জাতি ভারত, বাংলাদেশ এবং মিয়ানমারের মতো 3টি আলাদা দেশে বিভক্ত হয়ে পড়েছে। যেসব সংগঠন ভারত থেকে স্বাধীনতা দাবি করে তাদের মধ্যে গুরুত্বপূর্ণ একটি হল ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম বা উলফা। বাংলাদেশের বহুল আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলায় যেসব অস্ত্র আটক করা হয়েছিল তা আসামের এই উলফার জন্যই আমদানি করা হয়েছিল। 7 সিস্টার্সের বিচ্ছিন্নতাবাদী আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংগঠন হল আসাম রাজ্যের বোরো উপজাতিদের জন্য স্বাধীনতার লড়াই করা বোরোল্যান্ড ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট, ভারত এবং মিয়ানমারের নাগা অধ্যুষিত এলাকাকে স্বাধীন করতে চাওয়া সোশ্যাল কাউন্সিল অফ নাগাল্যান্ড, আসাম এবং পশ্চিমবঙ্গের একটি অংশ দখলে নিতে চাওয়া কামতাপুর মুক্তি সংস্থা, মণিপুর রাজ্যকে স্বাধীন করতে চাওয়া ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন আর্মি অফ মণিপুর ও মণিপুর পিপুলস লিবারেশন আর্মি এবং ত্রিপুরী জাতীয়তাবাদী সশস্ত্র সংগঠন ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা ও অল ত্রিপুরা টাইগার ফোর্স।
এগুলোর বাইরেও আরও বেশ কিছু সশস্ত্র স্বাধীনতাকামী সংগঠন সেভেন সিস্টার্স রাজ্যগুলোতে সক্রিয় রয়েছে। সুদীর্ঘকাল ধরে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় এসব রাজ্যের জনগণ ভারত সরকারের কাছ থেকে অর্থনৈতিকভাবে অবহেলিত এবং বিভিন্ন সুযোগ সুবিধার দিক থেকেও বঞ্চিত। শুধু সরকারিভাবেই নয়, বেসরকারি বিনিয়োগের দিক থেকেও এই অঞ্চলের মানুষ ভারতের অন্যান্য অংশের তুলনায় পিছিয়ে রয়েছে। ব্যবসা বাণিজ্যের তেমন প্রসার ঘটেনি এই অঞ্চলে। ভারতের রাষ্ট্র পরিচালনা ব্যবস্থায় এই অঞ্চলের প্রতিনিধি খুবই কম, ঠিক যেমনটা ঘটেছিল অতীতে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে। যে বৈষম্য বিলোপের আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশ পাকিস্তান থেকে স্বাধীন হয়েছিল, একই কারণে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় এসব রাজ্যের অনেকেই ভারত থেকে স্বাধীন হতে চায়। সেভেন সিস্টার্সের অনুন্নত অর্থনৈতিক ও সামাজিক কাঠামোর কারণেই ভারত কখনোই বাংলাদেশের উন্নতি চায় না। কারণ স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে সেভেন সিস্টার্সের অনেক জাতির কাছেই বাংলাদেশ একটি অনুপ্রেরণার নাম। তার উপর যদি বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হয়, তাহলে এইসব রাজ্যের স্বাধীনতা অর্জনের আকাঙ্ক্ষা আরও বহুগুণ বেড়ে যাবে, কারণ ভারতের সাথে সংযুক্ত থাকার কারণেই তারা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। ভারতীয় গণমাধ্যমগুলো বাংলাদেশের রাজনীতি নিয়ে যতটা মাতামাতি করে, আসাম, মণিপুর কিংবা নাগাল্যান্ডের ইস্যু নিয়ে তারা এর সামান্যও করে না। কারণ তারা ভালোভাবেই জানে ভারত সরকার শুধুমাত্র অস্ত্রের জোরে এই অঞ্চল দখল করে রেখেছে। ভারতীয় সেনাবাহিনীর আগ্রাসন যদি সামান্য কিছুটা কমে, তাহলেই এই অঞ্চলে একাধিক স্বাধীন রাষ্ট্রের অভ্যুদয় ঘটতে পারে, আর সে কারণেই সেভেন সিস্টার্সে কর্তৃত্ব বজায় রাখা ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে এই পর্যন্তই। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।